আজকের যেটা আমাদের আলোচ্য বিষয়, স্ত্রীজাতির অবনতি প্রবন্ধটা লেখক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেনের সময়কাল 1880 থেকে 1932 এবং উল্লেখযোগ্য যে তার জন্মদিন এবং মৃত্যুদিন দুটোই একই তারিখে, 9ই ডিসেম্বর। তিনি মূলত আমাদের কাছে পরিচিত একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক এবং সমাজ সংস্কারক হিসেবে। শুধু তাই নয়, তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং অনেকে তাকে প্রথম বাঙালি নারীবাদী হিসেবেও সম্বোধন করেছেন। মুসলমান নারীদের শিক্ষা এবং তাদের সমাজে অংশগ্রহণ, এইসব বিষয় নিয়ে তার চিন্তাভাবনা আজও প্রথম সারিতে ধরা হয়। আমাদের মূল যে আলোচ্য প্রবন্ধটা, সেই প্রবন্ধটার নামকরণ থেকেও দেখা যাচ্ছে যে তিনি একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে ঐতিহাসিক, সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে যে বিষয়টি আলোচনা করতে চাইছেন সেটা হচ্ছে স্ত্রী জাতির অবনতি। তিনি লিখছেন, আমাদের শয়নকক্ষে যেমন সূর্যালোক প্রবেশ করে না, তদ্রূপ মনোকক্ষেও জ্ঞানের আলোক প্রবেশ করিতে পায় না। যেহেতু আমাদের উপযুক্ত স্কুল কলেজ এক প্রকার নাই। প্রথমত আমাদের শয়নকক্ষে, এখানে আমাদের বলতে নিশ্চয়ই, যেহেতু প্রবন্ধটার নাম স্ত্রী জাতির অবনতি, স্ত্রী জাতিকেই ইঙ্গিত করতে চাইছে। ঠিক যেভাবে শয়নকক্ষে সূর্যালোক প্রবেশ করে না, মানে শোয়ার ঘরে, ঠিক সেরকমই মনোকক্ষে অর্থাৎ মনের মধ্যেও জ্ঞানের আলো প্রবেশ করতে পারে না, কারণ উপযুক্ত স্কুল কলেজের অভাব। পড়তে যাবে কোথায়? পুরুষ যত ইচ্ছা অধ্যয়ন করিতে পারেন, কিন্তু আমাদের নিমিত্ত জ্ঞানরূপ সুধা ভাণ্ডারের দ্বার কখনো সম্পূর্ণরূপে উন্মুক্ত হইবে কি? যদি কোনো উদার চেতা মহাত্মা দয়া করিয়া আমাদের হাত ধরিয়া তুলিতে অগ্রসর হন, তাহা হইলে সহস্র জনে বাধা বিঘ্ন উপস্থিত করে। কিন্তু আমাদের পক্ষে, অর্থাৎ এই নারী সমাজের পক্ষে, এই জ্ঞানরূপ সুধা ভাণ্ডার, মানে এই যে পড়াশোনার যে সুযোগ, সেই সুযোগটা কি তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব সকল মেয়েদের কাছে? তিনি প্রশ্ন করছেন লেখক। আচ্ছা, আমি লেখক শব্দটা ব্যবহার করছি, লেখিকাও অনেকে বলতে পারেন, কিন্তু সাধারণভাবে এই লেখক শব্দটা লেখক লেখিকা নির্বিশেষে ব্যবহার করা যায়। এখন সেই প্রচলনই হয়েছে, কারণ এটা সে অর্থে কোনো জেন্ডার বায়াসড শব্দ নয়। যদি কোনো উদার চেতা মহাত্মা, অর্থাৎ কেউ যদি, কোনো এগিয়ে থাকা মানুষ যদি মেয়েদের লেখাপড়ার জন্য বিশেষ ব্যবস্থা নেন, আমরা 19 শতকের ইতিহাস যারা পড়েছি তারা জানি যে 19 শতক জুড়ে নারী শিক্ষার জন্য বিদ্যাসাগর থেকে শুরু করে বেথুন সাহেব, সে সময়ের বহু মানুষজন এরকম মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য স্কুল প্রতিষ্ঠা, সেই স্কুলে মেয়েদেরকে নিয়ে আসার বিভিন্ন চেষ্টা 19 শতক জুড়ে শুরু হয়েছিল, এবং যার সুফল আজকের দিনে আমরা অনেকটা দেখতে পাচ্ছি। কিন্তু যখন এই কাজটা শুরু হচ্ছে, রোকেয়ার সময়কাল আমরা বললাম 1880 থেকে 1932, অর্থাৎ সেই এমন একটা সময়ে তিনি এই প্রবন্ধটা লিখছেন, এবং তিনি যে সমাজ থেকে এসছেন সেই সমাজের যে যে সমস্যাগুলো দেখছেন, এখানে খুব স্বাভাবিকভাবেই দেখছেন যে মেয়েদের লেখাপড়া করতে গেলে অনেক সমস্যা তৈরি হয়।
সেইখান থেকে ওনার মনে হচ্ছে যে যদিও বা কেউ এই সুযোগটা করে দেন কোনো উদারচেতা মহাত্মা, তাহলেও নানা জনে এগিয়ে এসে সেখানে বাধা তৈরির চেষ্টা করে। সহস্র জনের বাধা ঠেলিয়া অগ্রসর হওয়া একজনের কার্য নয়। তাই একটু আশার আলোক দীপ্তি পাইতে না পাইতে চিরতরে নিরাশার অন্ধকারে বিলীন হয়। স্ত্রী শিক্ষার বিরুদ্ধে অধিকাংশ লোকের এমন একটা কুসংস্কার আছে যে তাহারা স্ত্রী শিক্ষা শব্দ শুনিলেই শিক্ষার কুফলের একটা ভাবী বিভীষিকা দেখিয়া শিহরিয়া ওঠেন। এবার একজন, ধরা যাক কোনো একটি মেয়ের লেখাপড়া শেখার খুব ইচ্ছে, কিন্তু তাকে বাধা দেওয়ার জন্য যখন 1000 জন চলে আসবে, তখন ওই 1000 জনের বাধা একজনের পক্ষে অতিক্রম করাটা এটা একটু কঠিন হয়ে যায়। লেখিকা সেই কথাই বলতে চাইলেন আসলে। তাই তার ওই ইচ্ছেটা একদম শুরুতেই বিনষ্ট হয়ে যাওয়ার সুযোগ থাকে অনেক, কারণ বাধা অনেক। ধরা যাক একটি মেয়ে লেখাপড়া শিখতে চাইছে, এখনকার পরিস্থিতির সঙ্গে তুলনা করলে হবে না, যদিও এখন যে পরিস্থিতি মানে খুব বদলেছে তাও নয়। এখন আমরা দেখতে পাই অনেক মেয়ে লেখাপড়া করতে চায়, কিন্তু ভারত কিন্তু বাল্য বিবাহের হারটাও নেহাত কম নয়। মাঝে মাঝে আমরা সংবাদপত্র ইত্যাদিতে দেখতে পাই 18-র আগেই অনেক মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। তারপরে অনেকে প্রশাসন, আইন ইত্যাদি শরণাপন্ন হয়ে বিয়ে আটকাচ্ছে। সেক্ষেত্রে যখন এখনো আমরা একবিংশ শতাব্দীতে 2021 সালে দাঁড়িয়েও এইরকম ঘটনা দেখতে পাচ্ছি, তাহলে ঊনবিংশ শতাব্দী বা বিংশ শতাব্দীর প্রথম দিকে এর মানে মেয়েদের লেখাপড়া শেখার সুযোগ কতটা ছিল, বা সুযোগ থাকলেও স্কুল তো তৈরি হলো, স্কুলে আসবে কি করে? 1000টা সমস্যা, কিসে করে আসবে, কে নিয়ে আসবে? রবীন্দ্রনাথ তার যে আত্মজীবনী সেখানে বলছেন ঠাকুর বাড়ি তো কলকাতার এগিয়ে থাকা একটা বাড়ি, সে বাড়িতে এত লেখাপড়া জানা লোকজন, সব সে আমলের পণ্ডিত লোকেদের বাসস্থান সেটা। ফলে তার বাড়ির মহিলারা যখন গঙ্গা স্নান করতে যাচ্ছেন, তখন পালকি শুদ্ধ নিয়ে গিয়ে গঙ্গায় চুবিয়ে নিয়ে চলে আসা হচ্ছে। মানে কেউ যে পালকি থেকে নেমে গঙ্গায় স্নান করবে এইরকম পরিস্থিতিও ছিল না। তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে, তাহলে একটা মেয়ে, কম বয়সী মেয়ে, সে স্কুলে যাবে, সেই যাওয়ার পথে মানে যাওয়া যদি যেতে হয় তাহলে তাকে কত কিছু ভাবতে হবে, শুধু তাকে নয় তার পরিবারকে, কিভাবে যাবে, কে নিয়ে যাবে, কখন ফিরবে, যিনি ক্লাস করাবেন তিনি কিরকম হবেন, তিনি পুরুষ না মহিলা, মানে তার প্রকৃতি কি ইত্যাদি নানা রকমের চিন্তা তার পরিবার পরিজনদের থাকবে। এই এত চিন্তা অতিক্রম করতে করতে তখন মনে হবে এত বাধা আসবে যে অনেকের মনে হতেই পারে যে না, আর তার লেখাপড়া করে লাভই নেই, দরকার নেই, এত এত পরিশ্রম করে আর দরকার নেই। ওর জন্যই লেখক বলতে চাইলেন যে ইচ্ছেটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে অনেক বেশি বাধা এসে সেই ইচ্ছেটাকে মেরে দিতে পারে। আর সে সময় সমাজের একটা ধারণাই ছিল যে স্ত্রী শিক্ষা মানেই এর কুফল অনেক। তারা একটা, যারা স্ত্রী শিক্ষার বিরোধী তারা তো সঙ্গে সঙ্গে স্ত্রী শিক্ষা শুনলেই, মানে মেয়েদের শিক্ষার কথা শুনলেই প্রথমে এর কি কি নেতিবাচক দিক আছে তার একটা তালিকা তৈরি করতে বসে পড়বে। সমাজে এরকম রটিয়ে দেওয়াও খুব সহজ যে মেয়েরা লেখাপড়া শিখলে উচ্ছন্নে যায়, কিংবা লেখাপড়া শিখলে বিধবা হয়, এই ধরনের যদি কিছু গুজব, কিছু তাহলে কি হবে? মেয়েদেরকে লেখাপড়ার দিকে মানে যেতে, মানে যাওয়ার পথটাকে আরো বেশি কঠিন করে তোলা সম্ভব হবে খুব সহজে। এইরকম চেষ্টা একটা সময় খুব বেশি করে হয়েছে। ঠিক বিপরীতে মেয়েদের লেখাপড়া শেখার জন্য চেষ্টাও অনেক হয়েছিল। স্কুল কলেজ তৈরি করে এই প্রতিকূলতাগুলো ভেঙে তাদেরকে স্কুলে নিয়ে আসার চেষ্টা অনেকে করেছিলেন বলেই আজকের দিনে একটা বড় শতাংশ মেয়েরা লেখাপড়ার আঙিনায় এসে পৌঁছেছে। লেখক বলছেন, অশিক্ষিত স্ত্রীলোকের শতদোষ সমাজ অম্লান বদনে ক্ষমা করিয়া থাকে, কিন্তু সামান্য শিক্ষাপ্রাপ্ত মহিলা দোষ না করিলেও
সমাজ কোনো কল্পিত দোষ শতগুণ বাড়াইয়া সে বেচারির ওই শিক্ষার ঘাড়ে চাপাইয়া দেয় এবং শতকণ্ঠে সমস্যারে বলিয়া থাকে, স্ত্রী শিক্ষাকে নমস্কার। অর্থাৎ কোনো মেয়ে যদি লেখাপড়া না শেখে বা অশিক্ষিত হয়, তার 100টা দোষ সমাজ ক্ষমা করে দিতে পারে। কিন্তু কোনো মেয়ে যদি অল্প হলেও লেখাপড়া শিখেছে এবং কোনো দোষ করেছে, তাহলে তাকে খুব বেশি করে দোষ দেবে, কারণ সেই দোষটা আসলে তারা চাপাবে শিক্ষার ঘাড়ে। এতে কি হবে? মেয়েদেরকে শিক্ষা থেকে আরো দূরে রাখা সহজ হবে। ফলে এই যে একটা ভাবনা চিন্তা বা এই একটা শ্রেণী যারা মেয়েদেরকে আটকাতে চাইছে লেখাপড়া, তাদের কিছু স্বার্থ আছে। আজকালই অধিকাংশ লোকে শিক্ষাকে কেবল চাকুরি লাভের পথ মনে করে। মহিলাগণের চাকুরি গ্রহণ অসম্ভব, সুতরাং এই সকল লোকের চোখে স্ত্রী শিক্ষা সম্পূর্ণ অনাবশ্যক। লেখক বলছেন যে অনেকেই মনে করেন যে শিক্ষা কেন না সেটা চাকরি পেতে সাহায্য করবে, যদিও শিক্ষা মানেই যে শুধু সেটা চাকরি পেতে সাহায্য করবে তা নয়। যদি ধরেও নি তাই, ঠিক আছে, শিক্ষা মানে সেই জিনিসটাই যেটা আমাদের মানুষের সমাজে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে সাহায্য করে। তার জন্য যা যা জানতে হয় সেটাই শিক্ষা, সাধারণভাবে। এবার ধরে নিচ্ছি যে শিক্ষা লোকে পড়াশোনা করবে কারণ চাকরি পাওয়ার জন্য, আর মেয়েরা তো চাকরি করবেই না, কারণ সমাজে সাধারণভাবে তারা গৃহস্থালীর কাজকর্ম করবে, এটাই স্বীকৃত। এখনকার প্রেক্ষিতে নয়, কিন্তু এখন কিন্তু সমান তালে মেয়েরা সবই করছে। কিন্তু যে সময় লেখক লিখছেন সেই সময়ের প্রেক্ষিতে ধরে নেওয়া হচ্ছে যে মেয়েরা বাইরে কাজ করবেন, মানে আর্থিক উপার্জন হবে এমন যে পেশাগুলোর থেকে, এই পেশাগুলোর মেয়েরা যাবে না। তাহলে তার লেখাপড়া শিখে কি হবে? এরকম একটা প্রশ্ন সমাজে চালিয়ে দেওয়া হচ্ছে, এক শ্রেণী চালিয়ে দিচ্ছে। তাই মেয়েদের লেখাপড়া শেখার কোনো দরকারই নেই। আমাদের উচিত যে স্বহস্তে উন্নতির দ্বার উন্মুক্ত করি। এক স্থলে আমি বলিয়াছি, ভরসা কেবল প্রতিপাবন, কিন্তু ইহাও স্মরণ রাখা উচিত যে ঊর্ধ্বে হস্ত উত্তোলন না করিলে প্রতিপাবনও হাত ধরিয়া তুলিবেন না। ঈশ্বর তাহাকেই সাহায্য করেন যে নিজের সাহায্য করে। God helps those that help themselves. তাই বলি আমাদের অবস্থা আমরা চিন্তা না করিলে আর কেহ আমাদের জন্য ভাবিবে না, ভাবিলেও তাহাতে আমাদের 16 আনা উপকার হইবে না। অর্থাৎ লেখক বলতে চাইলেন যে নিজের সাহায্য নিজেকেই করতে হবে। অর্থাৎ মেয়েদের লেখাপড়া শেখার যে সুযোগ বা যে অসুবিধা, সেগুলোকে দূর করতে হবে মেয়েদেরই, এবং সুযোগটাকে বৃদ্ধি করতে হবে মেয়েদের, এবং তাদেরই অধিকারটাকে দাবি করতে হবে তাদের। কারণ ওই প্রবাদ আছে যে ঈশ্বর তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে। ফলে নিজেকে আগে উদ্যোগী হতে হবে, মানে নিজেদের আগে উদ্যোগী হতে হবে, না হলে আর কেউই মেয়েদের লেখাপড়ার সুযোগ বাড়াতে পারবে না। অনেকে মনে করেন যে পুরুষের উপার্জিত ধন ভোগ করে বলিয়া নারী তাহার প্রভুত্ব সহ্য করে। কথাটা অনেক পরিমাণে ঠিক। বোধ হয় স্ত্রী জাতি প্রথমে শারীরিক শ্রমে অক্ষম হইয়া পরের উপার্জিত ধন ভোগে বাধ্য হয়, এবং সেই জন্য তাহাকে মস্তক নত করিতে হয়। লেখক একটা প্রচলিত কথা বললেন যে সাধারণভাবে পুরুষ যেহেতু পরিবারে রোজগার করে, মানে অর্থ উপার্জন করে, আর সাধারণভাবে নারী গৃহস্থালীর কাজকর্ম করে, তাই যে অর্থ উপার্জন করে তার গুরুত্ব সমাজে একটু বেশি। তাই পুরুষের অধীনে নারীকে থাকতে হয় সমাজে, বা তার প্রভুত্ব সে স্বীকার করে নেয়। এই কথাটা লেখক বলছেন অনেকাংশে ঠিক। কারণ এই শারীরিক শ্রমে অক্ষম হয়ে, অর্থাৎ নিজে রোজগার করার, উপার্জন করার সামর্থ্য না থাকায় সে ঠিক করেছে সে একজনের উপর নির্ভর করবে, সেটা পরিবারের পিতা হতে পারে, স্বামী হতে পারে, সন্তান হতে পারে, তার উপর। এবং যেহেতু সে যে রোজগার করছে তার কথাটা মেয়েরা মেনে নেবে, এটা সমাজের অনেকাংশে ঠিক বলে লেখিকা মনে করছে। কিন্তু এখন
স্ত্রী জাতির মন পর্যন্ত দাস। এনসেলভড হওয়ায় দেখা যায় যে স্থলে দরিদ্রা স্ত্রীলোকেরা সূচিকর্ম বা দাসীবৃত্তি দ্বারা অর্থ উপার্জন করিয়া পতিপুত্র প্রতিপালন করে, সেখানেও ওই অকর্মণ্য পুরুষেরাই স্বামী থাকে। গুরুত্বপূর্ণ একটা কথা। কি বলছেন না, প্রথম কথাটা বললেন মেয়েরা যেহেতু নিজে রোজগার করে না, তাই তারা ধরে নিচ্ছে পুরুষ হয়ে থাকতে, মানে পুরুষের অধীনে থাকতে বাধ্য হয়, পুরুষের প্রভুত্ব স্বীকার করে নিতে বাধ্য হয়। কিন্তু যে ক্ষেত্রে সমাজে বা পরিবারে মেয়েরাই উপার্জনক্ষম, সেটা যে কোনো কাজ করে হতে পারে, সূচি শিল্পে অর্থাৎ সেলাই করেও হতে পারে, বা দাসীবৃত্তি করে, মানে অন্যের বাড়িতে কাজ করে হতে পারে। তাহলে এই ধরনের পেশার মাধ্যমেও যে ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি নারী উপার্জনক্ষম, মানে উপার্জন করেন, এবং তার বাড়ির পুরুষ হয়তো উপার্জন করেন না, সেক্ষেত্রেও কিন্তু পরিবারের প্রধান কে হচ্ছেন? পুরুষ। ওই পরিবারে, যে পরিবারে মেয়েটি রোজগার করে, পুরুষ রোজগার করে না, সেক্ষেত্রেও ওই পরিবার প্রধান এবং মেয়েটি যেন তারই অধীন। এটা কেন হচ্ছে? এই সূত্রেই লেখক বলছেন কিন্তু এখন স্ত্রী জাতির মন পর্যন্ত দাস। আসলে বিষয়টা ছিল যে পুরুষ রোজগার করছে বলে নারী তার অধীনত্ব স্বীকার করে নিচ্ছে, কিন্তু যে ক্ষেত্রে উল্টোটাও ঘটছে, সেক্ষেত্রেও নারী কেন তার অধীনস্থ হচ্ছে? সেটা হওয়ার কথা নয়। সেটা হচ্ছে কারণ নারীর মন পর্যন্ত দাস হয়ে গেছে। কারণ এরকম একটা সাধারণীকৃত নিয়ম সমাজে চলে এসছে যে নারী মাত্রই যে পুরুষের অধীনস্থ, এইরকম একটা সাধারণ মানে স্বতঃসিদ্ধ ধারণা যেন প্রত্যেকের মনের মধ্যেই গেঁথে গেছে। আবার যিনি স্বয়ং উপার্জন না করিয়া প্রভূত সম্পত্তির উত্তরাধিকারীকে বিবাহ করেন, তিনিও তো স্ত্রীর উপর প্রভুত্ব করেন এবং স্ত্রী তাহার প্রভুত্বে আপত্তি করেন। আবার এক্ষেত্রেও মানে দেখা যায় যখন একজন পুরুষ বিবাহ সূত্রে মানে তার স্ত্রীর পরিবারের দিক থেকে কিছু সম্পত্তি পেয়েছেন বা টাকা পয়সা পেয়েছেন, তার উপর ভিত্তি করে তার চলে, সেক্ষেত্রেও কিন্তু ওই মেয়েটি তার স্বামীর বা সেই পুরুষের প্রভুত্ব স্বীকার করে নিচ্ছে, অথচ সেই টাকা পয়সাগুলো কিন্তু তার সূত্রেই তার স্বামী পেয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে তো উল্টোটা হওয়া উচিত ছিল, কিন্তু তাও হচ্ছে না। কারণ ওই যে বললেন স্ত্রী জাতির মন পর্যন্ত দাস, এইরকম একটা ধারণা সমাজে চলে গেছে, চালিয়ে দেওয়া হয়েছে, সেটাই মেনে নেওয়া হচ্ছে দীর্ঘদিন। কেউ প্রশ্নও করছে না। প্রথম প্রশ্নটা তো মেয়েদেরই করা উচিত, মেয়েরাই প্রশ্নটা করছে না। কারণ প্রশ্ন কখন করবে? প্রশ্নের তখনই মানুষ করতে পারে যখন মানুষ জানে। ওই হীরক রাজার দেশে আছে না, যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে। প্রশ্নের ধর্মই হচ্ছে জানা। যে জানে না সে প্রশ্ন করতে পারবে। ফলে যেখানে এই প্রশ্নটার জায়গায় মেয়েদেরকে পৌঁছতেই আটকানো হচ্ছে, অর্থাৎ তারা যদি জানে, পড়াশোনা করে, তাহলে তারা নিজের অধিকারটা দাবি করে নেবে। তাহলে কারা তাদেরকে আটকাচ্ছিল এটাও আমরা বুঝতে পারি, যে যারা চায় না তারা সেই অধিকারগুলো দাবি করুক বা পেয়ে যাক বা প্রশ্ন করুক, তারাই তাহলে ওই বাধাগুলো তৈরি করছিল তাদের স্কুলে যাওয়ার পথে, পড়াশোনার পথে। ইহার কারণ এই যে বহুকাল হইতে নারী হৃদয়ের উচ্চ বৃত্তিগুলি অঙ্কুরে বিনষ্ট হওয়ায় নারীর অন্তর, বাহির, মস্তিষ্ক, হৃদয় সবই দাসী হইয়া পড়িয়া। অর্থাৎ নারী হৃদয়ের যে উচ্চ বৃত্তি, মানে ভালো ভালো যে জায়গাগুলো, সেগুলো দীর্ঘদিন চর্চার অভাবে, কারণ পড়াশোনা করেনি, মানে করতে দেওয়া হয়নি, সেগুলো হীন হয়ে পড়েছে, অঙ্কুরে বিনষ্ট হয়ে পড়েছে। চর্চার অভাবে সমস্ত কিছুই হ্রাস পায়, মান পড়ে যাবে। পড়াশোনাও অনেকদিন চর্চা না করলে ভুলে যায় লোকে সমস্ত কিছু। ফলে যাবতীয়
উৎকর্ষ চর্চার উপর ডিপেন্ড করে, যে গান করে তাকে বেশি করে গান চর্চা করতে হবে। এক্ষেত্রেও মেয়েরা দীর্ঘদিন ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে পড়াশুনো না করে মানে না, তাদেরকে সেই সুযোগ থেকে বঞ্চিত করিয়ে আসলে তাদেরকে হীন করে রাখা হয়েছে, করে ফেলা হয়েছে। এখন আর আমাদের স্বাধীনতা ওজস্বিতা বলিয়া কোনো বস্তু নাই, এবং তাহা লাভ করিবার প্রবৃত্তি পর্যন্ত লক্ষিত হয়। এই কারণেই লেখক মনে করছেন যে এখন আর তার সেই সমাজের স্বাধীনতা এবং ওজস্বিতা বলে কিছু নেই। কারণ এটা যে পেতে হয়, স্বাধীনতা যে দাবি করতে হয় বা এটা একটা জিনিস, এর প্রতি কোনো আকাঙ্ক্ষাই নেই, চাহিদাই তৈরি হয়। কারণ জানলে তো চাহিদা তৈরি হয়। কি জানাটা তখন সম্ভব যখন তারা পড়াশোনা করবে, সেই জায়গায় তারা পৌঁছতে পারছে। এখন প্রশ্ন হইতে পারে, কি করিলে লুপ্ত রত্ন উদ্ধার হইবে? এ তো গেল সমস্যা, এতক্ষণ সমস্যার কথা বললাম। এবার বলছেন যে কি করলে এই সমস্যার সমাধান হবে, কি করিলে আমরা দেশের উপযুক্ত কন্যা হইব। প্রথমত, সাংসারিক জীবনের পথে পুরুষের পাশাপাশি চলিবার ইচ্ছা অথবা দৃঢ় সংকল্প আবশ্যক। লক্ষণীয়, এক্ষেত্রে কিন্তু উনি বলছেন না কেউ কারো অধীনে থাকবে, কেউ প্রভু হবে, কেউ দাস হবে, কেউ কারো অধীনস্থ কর্মচারী হবে, তা নয়। এক্ষেত্রে যেটা বলছেন যে পাশাপাশি চলিবার ইচ্ছা অথবা দৃঢ় সংকল্প আবশ্যক, অর্থাৎ পুরুষের পাশাপাশি সমান মর্যাদায়, বেশিও না কমন, এই সমান মর্যাদায় চলার একটা ইচ্ছে দরকার সবার আগে। ইচ্ছে না থাকলে কিছু করাই যাবে। এবং আমরা যে গোলাম জাতি নই, এই কথায় বিশ্বাস স্থাপন করিতে হইবে। অর্থাৎ আমরা গোলাম নই, আমরা পুরুষের অধীনত্ব মেনে নিতে প্রথমেই বাধ্য নই, এইটা বুঝতে হবে। এটা না বুঝতে পারলে সমস্যা। ফলে প্রথমেই আমাদের একটা চাহিদা তৈরি করতে হবে নিজের মধ্যে, অর্থাৎ সমমর্যাদায় অধিষ্ঠিত হওয়ার একটা চাহিদা। এই চাহিদাটা না তৈরি করতে পারলে তাদের লেখাপড়ার জায়গায় নিয়ে আসাও সম্ভব হবে না, এবং তাদেরকে তাদের যে জায়গাগুলোর অভাব রয়েছে তাদের এগিয়ে যাওয়ার পথে, সেই জায়গাগুলো মেরামত করা সম্ভব হবে। পুরুষের সমকক্ষতা লাভের জন্য আমাদিগকে যাহা করিতে হয় তাহাই করিব। লেখক বলছেন যে পুরুষের সমান হয়ে ওঠার জন্য যা করতে হয় তাই। সাধারণভাবে সমাজে এরকম ভাবে শিখিয়ে দেওয়া হয় মেয়েদের জন্য নির্দিষ্ট কিছু পেশা আছে, এর বাইরে তারা করবে। মানে সাধারণভাবে মেয়েরা বোধহয় সাধারণভাবে প্রথমে তো ছিল কিছুই করবে না, বাইরের কাজ উপার্জন করবে না, তারপরে ধরে নেওয়া হলো কিছু কিছু পেশা আছে, যেমন ধরা যাক স্কুলে পড়ানো, এটা মেয়েরা করতে পারে, মানে মোটামুটি পড়ানোর কাজ বা চেয়ার টেবিলে বসে যে কাজগুলো হয় সেই কাজগুলো তারা করতে পারে। সমাজে ধরেই নেওয়া হচ্ছে মেয়েরা যেন মানে শারীরিক সামর্থ্যে পুরুষদের চেয়ে পিছিয়ে। বিজ্ঞান কিন্তু একথা বলেন, বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে মেয়েরা পুরুষদের থেকে কিন্তু কোনো অংশেই পিছিয়ে নয়। অথচ সমাজের একটা এরকম ধারণা দীর্ঘদিন ধরে চলে আসছে যে মেয়েরা বোধহয় পিছিয়ে, এবং এইটাকে বিশ্বাস করতে শুরু করেই সবচেয়ে বেশি ভুল হয়। মেয়েরাও আস্তে আস্তে এইটা বিশ্বাস করতে শুরু করে, ফলে সে আর কখনো এর থেকে বেশি কিছু দাবিও করে না, চেষ্টাও করে না। লেখক বলতে চাইছেন যে প্রথমে আমাদেরকে এই ইচ্ছেটা তৈরি করতে হবে, এবং তার জন্য যা করতে হয় পুরুষের সমকক্ষতা অর্জন করার জন্য। উপরে উঠতে চাইছেন না, কিন্তু নিচেও থাকতে চাইছেন, সমান হতে হবে। যদি এখন স্বাধীনভাবে জীবিকা অর্জন করিলে স্বাধীনতা লাভ হয় তবে তাহাই করি। বলছে যদি জীবিকা অর্জন করতে হয়, অর্থাৎ মানে কোন একটা পেশায় অংশগ্রহণ করতে হয়, তাহলে সেটাই করতে হবে, মানে রোজগার করতে হবে। আবশ্যক হইলে আমরা লেডি কেরানি হইতে আরম্ভ করিয়া লেডি ম্যাজিস্ট্রেট, লেডি ব্যারিস্টার, লেডি জজ সবই হইব। লেখক বলছেন হইব তখন, মানে আমরা হতে পারি, আমরা চাইলে আমরা লেডি ম্যাজিস্ট্রেটও হতে পারি, লেডি কেরানিও হতে পারি, সব হতে পারি। আজকের দিনে কিন্তু আর হতে পারি না, আজকের দিনে হয়েছেই।
সমস্ত ফিল্ডেই প্রায় মহিলারা রয়েছে। তাহলে লেখক একদিন যে স্বপ্নটা দেখেছিলেন সেটা আজকে সফল হয়েছে বলা যায়। 50 বছর পরে লেডি ভাইসরয় হইয়া এদেশের সমস্ত নারীকে রানী করিয়া ফেলিব। এবং তখন তিনি বলেছেন ইংরেজ আমল, ফলে ভাইসরয় হতে চেয়েছেন মহিলা। আমরা কিন্তু দেখেছি ভারতবর্ষে মহিলা প্রধানমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী সবই পেয়েছে ভারতবর্ষ, এমনকি মহিলা রাষ্ট্রপতিও পেয়েছে। ফলে দেশ চালনার ক্ষেত্রেও কিন্তু মেয়েরা সমানভাবে এগিয়ে গেছে। উপার্জন করিব না কেন? আমাদের কি হাত নাই, না পা নাই, না বুদ্ধি নাই, কি নাই? যে পরিশ্রম আমরা স্বামীর গৃহকার্যে ব্যয় করি, সেই পরিশ্রম দ্বারা কি স্বাধীন ব্যবসায় করিতে পারিব না? অর্থাৎ উনি বলতে চাইছেন যে আমাদের কি নেই, আমরা কেন উপার্জন করতে পারবো না? হাত পা তো সবই আছে। এবং আমরা মানে পরিবারেও অনেকটা কাজ করি না তা নয়। একটা পরিবার সাধারণভাবে, সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলো যেভাবে চলে, সাধারণভাবে পুরুষ সদস্য রোজগার করে বেশিরভাগ ক্ষেত্রে, অথবা ব্যতিক্রমীও আছে, ব্যতিক্রমীও বলা উচিত না, এখন মেয়েরাও অনেক ক্ষেত্রে রোজগার করে, কিন্তু সাধারণ স্ট্রাকচারটা কি, যে পুরুষ রোজগার করে আর যে নারী তিনি সংসার সামলান, রান্না বান্না, গৃহকাজ ইত্যাদি করে। এবার এই কাজটা কিন্তু, এই যে ধরা যাক যে গৃহকাজটা যে করছে, রান্না করছেন সারাদিন বাড়ির যে মহিলা, সেই কাজটার জন্য তাকে কিন্তু আলাদা করে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না পরিবার। উল্টে কার গুরুত্ব দেওয়া হয় বেশি? যে রোজগার করে টাকাটা নিয়ে আসছে। এক্ষেত্রে এই যে মহিলাদের যে শ্রমটা, সেই রান্নাটা সে যদি কোনো হোটেলে গিয়ে করতো তাহলে কি হতো? সে টাকা পেত, কিন্তু সংসার থেকে কিন্তু সে কোনো টাকা পাচ্ছে না। সে সবচেয়ে বেশি সময়টা সেই সংসারের পেছনে দেওয়ার পরেও তার আর্থিক কোনো মানে কি বলবো উন্নতি ঘটছে না। অথচ সংসার কে চালায় যখন এই প্রশ্নটা করা হয়, তখন আমরা ওই পুরুষ সদস্যের নামই করি যে টাকাটা নিয়ে আসে। অথচ উল্টো দিকে ধরা যাক যদি ওই বাড়ির যিনি গৃহকর্তা, তিনি যে রান্না করছেন, ঘরদোর গোছাচ্ছেন, এইগুলোর না করে যদি কোনো একটা লোককে সেই কাজে নিয়োগ করা হতো, তাহলে তাকে টাকা দিতে হতো। ফলে সেই দিক থেকে তিনি কিন্তু টাকা বাঁচাচ্ছেন। অথচ আমরা সেইটাকে হিসেবের বাইরেই রেখে দিই, মাথা থেকে বার করি। এটাকেই অনেকে নীরব শ্রম বলে থাকে, সাইলেন্ট লেবার। অর্থাৎ তারা নীরবে শ্রম করে যাচ্ছে। চারিদিকে তোমরা বিভিন্ন ওই যেসব কোটেশন ইত্যাদি চলে বেড়ায় মিম আকারে, সেক্ষেত্রে দেখে থাকবে যে সমস্ত মহিলারাই কাজ করেন, নারীই কাজ করেন, তার মধ্যে কেউ কেউ টাকা পান আর কি। অর্থাৎ প্রত্যেকেই একটা কাজের সঙ্গে জড়িত, কিন্তু টাকাটা সবাই পান। ফলে এই এই যে জায়গাটা, এই জায়গাটা তো আছেই যে তারা কাজ করছে, এই কাজটা এবার যদি এমন পেশার সঙ্গে যুক্ত হয় যে ক্ষেত্রে তারা টাকা রোজগার করতে পারবেন, তাহলে সেই দিকে যাওয়াটাই ভালো। লেখক সেই সময়ে দাঁড়িয়ে এই কথাটা বলছেন। আজকের দিনে কিন্তু আমরা ঘরে বাইরে সব জায়গায় মেয়েদের কাজ করতে দেখছি। ফলে আজকের দিনে দাঁড়িয়ে কিছুটা আমাদের বেমানান লাগতে পারে কথাটা, কিন্তু এটা একটা অতীতের স্বপ্ন যেটা আজকের দিনে দাঁড়িয়ে অনেকটা সফল হয়েছে। পুরোটাই যে হয়ে গেছে তা নয়, অনেকটা হয়েছে। আমরা যদি রাজকীয় কার্যক্ষেত্রে প্রবেশ করিতে না পারি, তবে কৃষিক্ষেত্রে প্রবেশ করিব। লেখক বলছেন যদি তথাকথিত বড় কাজগুলো আমরা করতে না পারি, তাহলে চাষ করব। ভারতে বর দুর্লভ হইয়াছে বলিয়া কন্যাদায়ে কাঁদিয়া মরি কেন? কন্যাগুলিকে সুশিক্ষিত করিয়া কার্যক্ষেত্রে ছাড়িয়া দাও, নিজের অন্ন বস্ত্র উপার্জন করো। উপযুক্ত বর পাওয়া যাচ্ছে না, বা একটা নির্দিষ্ট বয়স পেরোতে না পেরোতেই তাকে পাত্রস্থ করে বাবা মা যে নিশ্চিন্ত হতে চায়, এই যে ধারণাগুলো, এই ধারণাগুলোর বদল তখনই হবে যখন আমরা এইটাকে সিকিউর করতে পারবো যে মেয়েও আমাকে, মানে মেয়েও নিজের রোজগার নিজে করে নিজেই একা জীবনযাপন করতে পারে। তখন এই জায়গায় সমাজকে নিয়ে যাওয়া সম্ভব হবে। লেখক ওই বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই স্বপ্ন দেখছিলেন। যদি বলো আমরা দুর্বল ভুজা, মূর্খ, হীন বুদ্ধি নারী, সে দোষ কাহার?
আমাদের আমরা বুদ্ধিবৃত্তির অনুশীলন করি না বলিয়া তাহা হীনতেজ হইয়াছে। যদি ধরে নেওয়া যায় যে মেয়েরা দুর্বল ভুজা, মূর্খহীন বুদ্ধি নাই, তাদের বুদ্ধি একটু কম, যদি এটা ধরে নিই, বলছি বিজ্ঞান এটা কখনোই মনে করে না, কিন্তু সমাজে এরকম একটা সাধারণ ধারণা চালিয়ে দেওয়া হয়েছে। যদি ধরে নিই এটা ঠিক, তাহলে এই দোষটা কার? মেয়েদের তো নয়, লেখক বলছে। কারণ আমরা মানে লেখকের ইয়েতে জবানিতে মেয়েরা হীনবুদ্ধির মানে বুদ্ধিবৃত্তির কোনো অনুশীলনই করে না। মানুষের ব্রেনের খুব কম, বিজ্ঞান বলে খুব কম শতাংশই আমরা ব্যবহার করি। পুরোটা ব্যবহার করলে মানে কি হয়ে যেত, কোনো কিছু মানে বলারই ইয়ে নেই সেটা। মানে যারা প্রথম সারির বিজ্ঞানী বা চিন্তাশীল মানুষ ছিলেন, যেমন আইনস্টাইন ইত্যাদি প্রমুখ লোকজনেরা, তারা নাকি সাধারণ মানুষের থেকে জাস্ট কয়েক শতাংশ বেশি ব্যবহার করেছিলেন, তাতেই এই অবস্থা। আর যদি মানুষের ব্রেনের পুরো অংশ কেউ ব্যবহার করতে পারতো তাহলে কি হতো? অর্থাৎ এইটার ব্যবহার করার যে সামর্থ্য, মানে চর্চার মধ্য দিয়ে হয়। মেয়েদেরকে সাধারণভাবে দীর্ঘদিন ধরে এই বুদ্ধিবৃত্তি চর্চা, পড়াশোনা ইত্যাদি থেকে দূরে রাখা হয়েছে, ফলে তারা সেই চর্চাটা করেনি, তাই তাদের সেই জায়গায় একটা দুর্বলতা তৈরি হয়েছে। যে বাহুলতা পরিশ্রম না করায় হীনবল হইয়াছে, এখন অনুশীলন দ্বারা বুদ্ধিবৃত্তিকে সতেজ করিব। এখন আবার চর্চা করে করে তাকে সতেজ করে তুলতে হবে। যে বাহুলতা পরিশ্রম না করায় হীনবল হইয়াছে, তাহাকে খাটাইয়া সবল করিলে হয় না। এখন একবার জ্ঞান চর্চা করিয়া দেখিত এই অনুর্বর মস্তিষ্ক ব্র্যাকেটে ডাল হেড সুতীক্ষ্ণ হয় কিনা। বলছেন এতদিন নয় চর্চা হয়নি, এবার থেকে তাহলে চর্চাটা শুরু করা যায়। চর্চা করেই দেখা যাক যে এই অনুর্বর মস্তিষ্ক বলে যাকে বলা হচ্ছে সে সত্যি উর্বর হয় কিনা, সেটা সুতীক্ষ্ণ হয় কিনা। পরিশেষে বলি, আমরা সমাজেরই অর্ধ অঙ্গ। আমরা বলতে এখানে নারী সমাজকে মিন করতে চাইছেন, যে সমাজের অর্ধ অঙ্গ আর অর্ধেক অংশ। ওই আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কি রূপ, অর্থাৎ অর্ধেক অংশ যদি উন্নত না হয়, সমান তালে না এগোয়, তাহলে সামগ্রিক সমাজের উন্নতি হবে না। কোনো ব্যক্তির এক পা বাঁধিয়া রাখিলে সে খোঁড়াইয়া খোঁড়াইয়া কত দূর চলিবে। পুরুষের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে, একই। তাহাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য যাহা, আমাদের লক্ষ্য তাহাই। পুরুষ যা চায় সামাজিক মানুষ হিসেবে, আর আমরা যা চাই সবই এক, লেখক বলতে চাইছি। তাহলে এই পার্থক্যটা থাকবে কেন? তাহাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য যাহা, আমাদের লক্ষ্য তাহাই। শিশুর জন্য পিতামাতা উভয়েরই সমান দরকার, কি আধ্যাত্মিক জগতে কি সাংসারিক জীবনের পথে। সর্বত্র আমরা যাহাতে তাহাদের পাশাপাশি চলিতে পারি, আমাদের এরূপ গুণের আবশ্যক। একটা সন্তানের ক্ষেত্রে তার বাবা মার সমান অংশগ্রহণ প্রয়োজন, তাকে ঠিকঠাক ভাবে মানুষ করার জন্য। তুমি সমাজের সর্বত্র দুই শ্রেণীর সমান অংশগ্রহণ, সমান সুযোগ থাকলেই সমাজ ঠিকঠাক ভাবে এগোবে। অথচ একটা শ্রেণী পিছিয়ে রইল, আরেকজন খুব এগিয়ে গেল, ফলে চাকা কোথাও না কোথাও গিয়ে কাদায় পড়ে যায়। তাই বলতে চাইছেন যে দু দলকেই সমান তালে এগোতে হবে। প্রথমত উন্নতির পথে তাহারা দ্রুত বেগে অগ্রসর হইলেন, আমরা পশ্চাতে পড়িয়া রইলাম। এখন তাহারা উন্নতি রাজ্যে গিয়া দেখিতেছেন, সেখানে তাহাদের সঙ্গিনী নাই বলিয়া তাহারা একাকী হইয়া গেছে। পুরুষ একটু এগিয়েই গেছে তারা বুদ্ধিবৃত্তির চর্চা করে, ফলে এখন তারা এগিয়ে গিয়ে দেখছেন যে তারা একা, তাদের পাশে আর কেউ নেই। এখন তারা একটু নিঃসঙ্গ বোধ করছেন, একাকী বোধ করছেন, তাই আবার ফিরিয়া দাঁড়াইতে বাধ্য হইতেছে। তারা উপলব্ধি করছেন যে একা এগিয়ে যাওয়াটা কোনো কাজের কথা নয়, তাই নারী সমাজকেও এগোতে হবে। তাই যেন তারা এবার কিছুটা এগিয়ে গিয়ে আবার ফিরে তাকিয়েছেন, যে কিছুদিন ওয়েট করছেন যে যারা পিছিয়ে পড়েছে তারা যেন এগিয়ে আসে, তাদের এগিয়ে আনার চেষ্টা করছেন, পথ নির্দেশ দিচ্ছেন। তাই আবার ফিরিয়া দাঁড়াইতে বাধ্য হইতেছেন কে? পুরুষ। তাই আবার ফিরিয়া দাঁড়াইতে বাধ্য হইতেছেন, এবং জগতের যে সকল সমাজের পুরুষেরা সঙ্গিনী সহ অগ্রসর হইতেছেন,
তাহারা উন্নতির চরম সীমায় উপনীত হইতে চলিয়াছে। এবং পৃথিবীতে যেখানে যেখানে মানে নারীরাও সমান তালে পুরুষদের সঙ্গে এগিয়েছে, তাদের সভ্যতাই একটা ঠিকঠাক জায়গায় পৌঁছেছে। আমাদের উচিত যে তাহাদের সংসারের এক গুরুতর বোঝা বিশেষ না হইয়া আমরা সহচরী, সহকর্মিনী, সহধর্মিনী ইত্যাদি হইয়া তাহাদের সহায়তা করি। আমরা অকর্মণ্য পুতুল জীবন বহন করিবার জন্য সৃষ্ট হই নাই, এ কথা নিশ্চয়। অর্থাৎ লেখক তার প্রতিপাদ্য এই করলেন যে আমাদের হয়ে উঠতে কি হবে, কি মানে তার কথায় নারী সমাজকে সহচরী, সহকর্মিনী, সহধর্মিনী, কারোর অধীনস্থ কর্মচারী নয়। সবকটার মধ্যে সহ আছে, কাজের দিক থেকে, ধর্মের দিক থেকে, সব দিক থেকে, আদর্শের দিক থেকে পুরুষের সমান হয়ে এবং পুতুল জীবন, অকর্মণ্য পুতুল জীবন, মানে খুব তাৎপর্যপূর্ণ শব্দবন্ধ। ঠিক পুতুলের মতো, অন্য কেউ যেভাবে পুতুল নাচ, যেভাবে অন্য কেউ তাকে নাচাচ্ছে, চালাচ্ছে, সে জাস্ট তার মতো চলছে, এইরকম নয়। এই অকর্মণ্য পুতুল জীবন থেকে ঠিকঠাক মানুষ হয়ে ওঠা। এবং এই যে সমাজের অর্থনৈতিক যে প্রক্রিয়া, তার মধ্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করা, এই প্রক্রিয়ার মধ্যে তারা অংশগ্রহণ তখনই করতে পারবে যখন তারা লেখাপড়া শিখবে, তারা পুরুষরা যা যা করছে সমস্ত কিছুর মধ্যে তারা গিয়ে অংশগ্রহণ করতে পারবে। এবং এইটা যদি করতে পারে তাহলে সমাজের দুটো শ্রেণী ঠিকঠাক ভাবে সমান সমান এগোতে পারবে, এবং এইটাই হবে উন্নতির একটা লক্ষণ। এবার তাহলে ঠিক ওই সময়ে দাঁড়িয়ে তিনি তো বিংশ শতাব্দীর সময়ে দাঁড়িয়ে ভাবনা চিন্তা করছেন, জন্মাচ্ছেন তিনি ঊনবিংশ শতাব্দীর শেষের দিক করে। ফলে সেই রকম একটা সময় দাঁড়িয়ে তিনি যে সমাজ পরিবেশ পরিপার্শ্ব দেখছেন, সেই সব দেখে তার মনে হওয়াগুলো তিনি এই প্রবন্ধের মধ্যে বললেন। এবং তার প্রায় এত বছর বাদে আমরা এসে দেখতে পাচ্ছি যেন তিনি যে স্বপ্নটা দেখেছিলেন তার অনেকাংশই সত্যি হয়েছে, হয়তো বেশিরভাগটাই, কিন্তু এখনো অনেকটা সত্যি হওয়া বাকি।